আমাদের আলোচনার বিষয় পরমাণুর গঠন। পরমাণুর অভ্যন্তরীণ গঠন নিয়ে আলোচনা করার সময় আমরা ইলেকট্রন এবং প্রোটন এই দুটি কণিকার ধারণা পেয়েছি। সেক্ষেত্রে পরমাণুর সামগ্রিক ভর অর্থাৎ পারমাণবিক ভর গণনা করার সময় আমরা ইলেকট্রনের ভর আর প্রোটনের ভরের সমষ্টিকেই পারমাণবিক ভর হিসেবে কল্পনা করেছি বা হিসেব করেছি। ইলেকট্রনের ভর হিসেব করে দেখা গেছে প্রোটনের ভরের তুলনায় অত্যন্ত নগণ্য। সেক্ষেত্রে এতটাই নগণ্য যে পারমাণবিক ভর গণনার সময় ইলেকট্রনের ভরকে উপেক্ষা করা হয় এবং শুধুমাত্র সমস্ত প্রোটনের ভরের সমষ্টিকে পারমাণবিক ভরের সাথে সমান বলে ভাবা হয়। কিন্তু বাস্তবিক পারমাণবিক ভরের সাথে আমাদের হিসেবের পারমাণবিক ভরের বিস্তর ফারাক আমরা দেখতে পাচ্ছি না। একটি উদাহরণ এ প্রসঙ্গে উল্লেখ করা যায়। অক্সিজেন একটি পরমাণু, তার চিহ্ন O। এখানে প্রোটন উপস্থিত আছে, যাকে আমরা P দিয়ে লিখছি 8টি, এবং ইলেকট্রন উপস্থিত আছে 8টি। সেক্ষেত্রে ইলেকট্রনের ভরকে যদি আমরা নগণ্য বলে উপেক্ষা করি, সমগ্র অক্সিজেনের ভর সমান 8টি প্রোটনের ভর। কিন্তু প্রকৃতপক্ষে অক্সিজেনের ভর 8টি প্রোটনের ভর অপেক্ষা বহুগুণ বেশি। সেখান থেকে আমাদের ধারণা তৈরি হলো যে কোনো পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন ছাড়াও, প্রোটন যাকে আমরা P দিয়ে লিখছি, ইলেকট্রন যাকে আমরা e দিয়ে লিখছি, ছাড়াও একজন কোনো তৃতীয় কণিকা উপস্থিত রয়েছে এবং যে কণিকার ভিতরে ধনাত্মক বা ঋণাত্মক কোনো প্রকার আধানের কোনো অস্তিত্ব নেই। সেই তৃতীয় কণিকাকেই পরবর্তীতে নিউট্রন নাম দেওয়া হলো। নিউট্রন। অর্থাৎ আমরা জানতে পারলাম যে কোনো পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নামক অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এবং নিউট্রন আবিষ্কারের পরে বা নিউট্রনের ধারণা আমাদের সামনে আসার পরে আমরা যখন পারমাণবিক ভর হিসেব করলাম, তখন বাস্তবিক পারমাণবিক ভর আর হিসেবের পারমাণবিক ভরের ভিতরে যে পার্থক্য আমরা এতদিন খুঁজে পাচ্ছিলাম তা দেখা গেল না। সুতরাং আমাদের ধারণা যে সঠিক, সেটা প্রমাণিত হলো। আমাদের পূর্বের আলোচ্য বিষয়ে আমরা পরমাণুর যে সামগ্রিক মডেল বিজ্ঞানী রাদারফোর্ড আমাদের সামনে তুলে ধরেছিলেন, সেই রাদারফোর্ডের পারমাণবিক মডেলের স্থায়িত্ব ব্যাখ্যা করা আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছিল না। এবং
রাদারফোর্ডের যে পারমাণবিক মডেলের ত্রুটিকে ব্যাখ্যা করেন বিজ্ঞানী নিলস বোর, এবং তার মতবাদ বা তার পারমাণবিক মডেলকে আমরা বোরের মতবাদ বা বোরের পারমাণবিক মডেল সম্পর্কে বা নামে জানতে পারি। বোরের মতে পরমাণু একটি গোলক, যার কেন্দ্রে রয়েছে অতি ক্ষুদ্র একটি স্থান, যাকে আমরা নিউক্লিয়াস বলছি, এবং সেই নিউক্লিয়াসের ভিতরে সমস্ত পজিটিভ বা প্রোটন কণা এবং নিস্তড়িত বা নিউট্রন কণা সীমাবদ্ধ রয়েছে, এবং তারা চলমান নয়, তারা স্থির। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথ রয়েছে। এই পথগুলোকে তিনি কক্ষপথ নামে অভিহিত করেন, এবং এই কক্ষপথে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা বা ইলেকট্রন অনবরত ঘুরে চলেছে। এই কক্ষপথগুলোকে তিনি এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর কক্ষপথের সাথে তিনি কে কক্ষপথ, অর্থাৎ 1 নম্বর কক্ষপথকে কে কক্ষপথ, 2 নম্বর কক্ষপথকে এল কক্ষপথ, 3 নম্বর কক্ষপথকে এম কক্ষপথ, এইভাবে নামকরণ করে। এই কক্ষপথে ইলেকট্রনের গতি কখনোই থেমে যায় না, এবং এই কক্ষপথগুলোকে তিনি আরেকটি নামে অভিহিত করে, তাকে বলা হয় শক্তি স্তর। এক্ষেত্রে আমরা একটি বাস্তব উদাহরণের সাথে এই পারমাণবিক মডেলের তুলনা খুঁজে পাই। আমরা যখন কোনো সিঁড়ি দিয়ে উপরে উঠি, ধাপে ধাপে উপরে উঠি, তখন আমরা 1 নম্বর সিঁড়ি, 2 নম্বর সিঁড়ি, 3 নম্বর সিঁড়ি, এইভাবে ধীরে ধীরে উপরে উঠতে থাকি। কখনোই দুটো সিঁড়ির মধ্যবর্তী স্থানে আমরা থাকতে পারি না। তেমন ইলেকট্রনগুলিও 1 নম্বর অর্থাৎ কে কক্ষপথ বা 2 নম্বর এল কক্ষপথ, 3 নম্বর এম কক্ষপথ, যে কোনো একটি কক্ষপথের ভিতরেই থাকবে, কখনোই দুটো কক্ষপথের মধ্যবর্তী স্থানে থাকতে পারে না। আমরা 1 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর সিঁড়ি থেকে 2 নম্বর সিঁড়িতে যখন উঠি, তখন আমাদের শক্তির কিছু পরিবর্তন হয়। তেমন ইলেকট্রনও যখন নিজের কক্ষপথ পরিবর্তন করে, অর্থাৎ উচ্চ কক্ষপথ বা নিম্ন কক্ষপথ যখন তার অবস্থান পরিবর্তন করে, তখন তার শক্তির পরিবর্তন হয়। আমরা যখন একটি নির্দিষ্ট সিঁড়িতে চুপচাপ দাঁড়িয়ে থাকি, তখন আমাদের শক্তির কোনো পরিবর্তন হয় না। তেমন ইলেকট্রনও যখন একটি কক্ষপথে নির্দিষ্ট কক্ষপথে অনবরত ঘুরতে থাকে, তখন তার শক্তির কোনো পরিবর্তন হয় না। ইলেকট্রন যখন উচ্চ কক্ষপথে যায় বা নিম্ন কক্ষপথে ফিরে আসে, তখনই তার শক্তির পরিবর্তন হয়। এবং এই শক্তির পরিবর্তনটা কেমন? ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে গেলে বা উচ্চ কক্ষপথে গেলে তার শক্তির বৃদ্ধি ঘটে, অর্থাৎ বাইরে থেকে কিছু পরিমাণ শক্তি সে গ্রহণ করে। আর ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে যায়, অর্থাৎ নিচুতে চলে যায়, তখন সে কিছু পরিমাণ শক্তি বাইরে বিকিরণ করে দেয় বা ছেড়ে দেয়। তাহলে আমরা জানতে পারলাম যে প্রত্যেকটি কক্ষপথে নির্দিষ্ট পরিমাণ শক্তি রয়েছে। সেই জন্য কক্ষপথের আরেকটি নাম দেওয়া হয়েছে শক্তি স্তর। কক্ষপথের নাম দেওয়া হয়েছে শক্তি স্তর।
আমরা রাদারফোর্ডের পারমাণবিক মডেল ব্যাখ্যা করতে গিয়ে যে ত্রুটি খুঁজে পেয়েছিলাম যে ইলেকট্রন আধানযুক্ত কণা হওয়ায় এবং অনবরত ঘূর্ণনশীল হওয়ায় সে শক্তির বিকিরণ করছে। এই ত্রুটির জন্য পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করা সম্ভবপর হচ্ছিল না। এক্ষেত্রে বিজ্ঞানী বোর আমাদের কাছে একটি সুস্পষ্ট ধারণা তুলে দিলেন যে ইলেকট্রন যখন কোনো নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত অবস্থায় রয়েছে বা ঘূর্ণনরত অবস্থায় রয়েছে সে শক্তি গ্রহণ বা বর্জন করছে না। শক্তি গ্রহণ বা বর্জন কখন করছে? যখন সে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে তখন শক্তি গ্রহণ করছে, যখন সে নিম্ন শক্তি স্তরে ফিরে আসছে তখন শক্তি বর্জন করছে। কিন্তু নির্দিষ্ট কক্ষপথে আবর্তনরত অবস্থায় তার শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না। সেক্ষেত্রে তার গতিপথের ব্যাসার্ধ হ্রাস বৃদ্ধি হবে না এবং পরমাণুর স্থায়িত্ব বজায় থাকবে। তাহলে আমাদের পূর্বের এবং বর্তমানের সামগ্রিক আলোচনা থেকে আমরা পরমাণু সম্পর্কে জানতে পারি পরমাণুকে একটি গোলক রূপে কল্পনা করা হলো। সেই গোলকের একদম কেন্দ্রে গোলকের ব্যাসার্ধের তুলনায় অতি ক্ষুদ্র ব্যাসার্ধ সম্পন্ন একটি জায়গা রয়েছে যাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। যাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে দু ধরনের কণিকা বর্তমান, ধনাত্মক আধানযুক্ত কণিকা প্রোটন এবং নিস্তড়িত কণা নিউট্রন। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু বৃত্তাকার কক্ষপথ রয়েছে। এই কক্ষপথগুলির আরেকটি নাম হচ্ছে শক্তি স্তর। এই বিভিন্ন কক্ষপথগুলোকে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ নামকরণ করা হয়েছে এবং প্রত্যেকটি কক্ষপথে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা ইলেকট্রন আবর্তনরত অবস্থায় রয়েছে বা ঘুরছে। ইলেকট্রন যখন কোনো নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে তখন তার শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না। ইলেকট্রন যদি কোনোভাবে উচ্চ শক্তি স্তরে যেতে চায় তাহলে সে শক্তি গ্রহণ করে। ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তরে যায় তাহলে সে শক্তি বর্জন করে। এখন পরমাণুর এই সামগ্রিক মডেলের পরে আমরা পরমাণুর কিছু নতুন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। পরমাণুর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পরমাণু ক্রমাঙ্ক, বা পারমাণবিক সংখ্যা। ইংরেজিতে এর নাম অ্যাটমিক নাম্বার। এটা কিছুটা আমাদের ক্লাসের রোল নাম্বারের মতো। ক্লাসের প্রত্যেকটি স্টুডেন্টের রোল নাম্বার আলাদা এবং একটি স্টুডেন্টকে তার রোল নাম্বার দিয়ে আমরা বাকি স্টুডেন্টের থেকে আলাদা করতে পারি। তেমন আমরা যে সমস্ত মৌল পৃথিবীতে রয়েছে প্রত্যেকটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা আলাদা। দুটি ভিন্ন মৌলের পারমাণু ক্রমাঙ্ক কখনোই এক হতে পারে না। এই পারমাণবিক সংখ্যা প্রকৃতপক্ষে কি? পারমাণবিক সংখ্যা প্রকৃতপক্ষে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যার সমষ্টি। নিউক্লিয়াসের মোট প্রোটন সংখ্যা। সুস্থিত অবস্থায় অর্থাৎ পরমাণু যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না তখন তার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার সাথে সমান হয়। অর্থাৎ নিউক্লিয়াসের মোট প্রোটন সংখ্যা সমান পরমাণুর
ইলেকট্রন সংখ্যা। পরমাণুর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ভর সংখ্যা। ইংলিশে বলা হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার বা ভর সংখ্যা সমান কি? নিউক্লিয়াসের মোট প্রোটন এবং ইলেকট্রন, নিউক্লিয়াসের মোট প্রোটন এবং নিউট্রন সংখ্যা। যেমন একটি উদাহরণ এ প্রসঙ্গে উল্লেখ করা যায়। আমাদের অতি পরিচিত একটি পরমাণু হলো অক্সিজেন, তার চিহ্ন হলো O। এখানে প্রোটন উপস্থিত আছে 8টি, ইলেকট্রন উপস্থিত আছে 8টি, নিউট্রন উপস্থিত আছে 8টি। অর্থাৎ এর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউট্রন সমান 8 প্লাস 8 সমান 16। এবং এটি লেখার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। চিহ্নের একদম নিচের দিকে তার পারমাণবিক সংখ্যাকে লেখা হয় 8 এবং চিহ্নের একদম উপরের দিকে তার ভর সংখ্যাকে লেখা হয় 16। অর্থাৎ আমাদের কাছে যদি এরকম কোনো মৌলের পরমাণুর চিহ্ন, তার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সহযোগে উল্লেখ করা থাকে, সেখান থেকে আমরা পরমাণুটির প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সম্পর্কে ধারণা করতে পারব। আমাদের পরবর্তী উল্লেখযোগ্য বিষয় আইসোটোন, আইসোবার, আইসোটোপ। আইসোটোপ ইংরাজি আইসো কথাটির অর্থ সেম। সেম মানে একই বা এক। আইসোটোপ কাকে বলে? যখন একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা অর্থাৎ বা পরমাণু ক্রমাঙ্ক এক, কিন্তু ভর সংখ্যা ভিন্ন বা আলাদা। এর কারণ কি? ভর সংখ্যা আলাদা অর্থাৎ নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা আলাদা। নিউট্রন সংখ্যা আলাদা। যেমন একটি উদাহরণ আমাদের এই ধারণাকে আরো সুস্পষ্ট করবে। প্রকৃতিতে 3 ধরনের হাইড্রোজেন খুঁজে পাওয়া যায়। প্রত্যেকেরই প্রোটন সংখ্যা 1 বা পারমাণবিক ক্রমাঙ্ক 1। প্রথম হাইড্রোজেনের ভর সংখ্যা 1, অর্থাৎ এক্ষেত্রে প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 0।
দ্বিতীয় হাইড্রোজেনের ভর সংখ্যা 2, অর্থাৎ প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 1। তৃতীয় হাইড্রোজেনের ভর সংখ্যা 3, অর্থাৎ প্রোটন সংখ্যা 1, নিউট্রন সংখ্যা 2। তিনটি হাইড্রোজেনের যেহেতু তিনজনেরই পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা একই, তাই তিনজনেরই একই মৌলের পরমাণু, কিন্তু তিনজনের মধ্যে পার্থক্য নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা। তাই এদের ভিতরে সম্পর্ক তারা পরস্পরের আইসোটোপ। এরকম আরো কিছু উদাহরণ আমাদের অতি জানা প্রয়োজন। যেমন আরেকটি পরিচিত মৌল কার্বন। 3 ধরনের কার্বন আমরা দেখতে পাই প্রকৃতিতে। প্রত্যেকেরই প্রোটন সংখ্যা 6, কিন্তু ভর সংখ্যা প্রথম জনের 12, দ্বিতীয় জনের 13, চতুর্থ জনের 14, অর্থাৎ নিউট্রন সংখ্যা প্রত্যেকের আলাদা। প্রোটন 6, নিউট্রন 6, প্রোটন 6, নিউট্রন 7, প্রোটন 6, নিউট্রন 8। যেমন 3 ধরনের অক্সিজেন আমরা দেখতে পাই, প্রত্যেকেরই প্রোটন সংখ্যা 8, ভর সংখ্যা প্রথম জনের 16, দ্বিতীয় জনের 17, তৃতীয় জনের 18, অর্থাৎ প্রোটন 8, নিউট্রন 8, প্রোটন 8, নিউট্রন 9, প্রোটন 8, নিউট্রন 10। 2 ধরনের ক্লোরিনের কথা আমরা জানতে পারি। ক্লোরিন, তার চিহ্ন Cl। দুজনেরই প্রোটন সংখ্যা 17, কিন্তু ভর সংখ্যা প্রথম জনের 35, দ্বিতীয় জনের 37, অর্থাৎ প্রোটন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা 18। এক্ষেত্রে প্রোটন সংখ্যা 17, কিন্তু নিউট্রন সংখ্যা হয়ে গেছে 20। তাহলে প্রত্যেকটি উদাহরণেই আমরা দেখতে পাচ্ছি প্রোটন সংখ্যা 1, অর্থাৎ তারা একই মৌলের পরমাণু, কিন্তু তাদের নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য তাদের ভর সংখ্যা পার্থক্য দেখা যাচ্ছে। আইসোবার। বিভিন্ন মৌলের পরমাণু, বিভিন্ন মৌলের পরমাণু ভর সংখ্যা সমান, কিন্তু অবশ্যই প্রোটন সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা ভিন্ন। যখনই আমরা বিভিন্ন মৌল কথাটি উল্লেখ করলাম, তখনই আমাদের বুঝতে হবে তাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক কখনোই এক হওয়া সম্ভব নয়। কারণ আমি পরমাণু ক্রমাঙ্ক বোঝানোর সময় বলেছিলাম যে পরমাণু ক্রমাঙ্ক প্রত্যেকটি মৌলের ক্ষেত্রে একটি বিশেষ বৈশিষ্ট্য, এবং এটি কখনোই দুটো মৌলের একই হতে পারে না। একটি উদাহরণ এই সম্পর্কে যদি আমরা উল্লেখ করি, আর্গন, যার চিহ্ন Ar, ভর সংখ্যা 40, প্রোটন সংখ্যা 18। পটাশিয়াম, যার চিহ্ন K, ভর সংখ্যা 40, প্রোটন সংখ্যা 19। ক্যালসিয়াম, চিহ্ন Ca,
ভর সংখ্যা 40, প্রোটন সংখ্যা 20। আমরা এবার সংজ্ঞার সাথে মিলিয়ে দেখি। প্রত্যেকের ভর সংখ্যা সমান 40, 40, 40, কিন্তু প্রত্যেকেই ভিন্ন মৌলের পরমাণু হওয়ায় প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক আলাদা হয়ে গিয়েছে। আইসোটোন, এটিও বিভিন্ন মৌলের পরমাণু যাদের নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা সমান। আবারও বলি, বিভিন্ন মৌলের পরমাণু অর্থাৎ তাদের প্রোটন সংখ্যা অবশ্যই আলাদা। যেমন সিলিকন, চিহ্ন SI, তার ভর সংখ্যা 30 আর পরমাণু ক্রমাঙ্ক 14, অর্থাৎ প্রোটন সংখ্যা 14, প্রোটন প্লাস নিউট্রন 30, অতএব নিউট্রন সংখ্যা 30 মাইনাস 14 সমান 16। আরেকটি মৌল ফসফরাস, যার ভর সংখ্যা 31, পারমাণবিক ক্রমাঙ্ক 15, অর্থাৎ প্রোটন সংখ্যা 15, প্রোটন প্লাস নিউট্রন 31, অতএব নিউট্রন সমান 16। দুজনের ভিতরে পরমাণু ক্রমাঙ্ক বা ভর সংখ্যায় কোনো মিল নেই, মিল রয়েছে শুধুমাত্র নিউট্রন সংখ্যা, তখন তাদের ভিতরের সম্পর্ককে বলা হয় আইসোটোন। আমরা সাধারণত দু ধরনের আধান বা তড়িৎ সম্পর্কে আমরা জানতে পেরেছি। একটি হচ্ছে ধনাত্মক বা পজিটিভ, আরেকটি হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। সমজাতীয় তড়িৎ পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ পজিটিভ এবং পজিটিভ তারা সব সময় পরস্পরকে বিকর্ষণ করবে। বিকর্ষণ করা মানে তারা নিজেদের থেকে দূরে চলে যেতে চাইবে। তেমন ভাবে নেগেটিভকে বিকর্ষণ করবে এবং পরস্পরের থেকে দূরে চলে যেতে চাইবে। এবং এর বিপরীতটিও সত্য। বিষম জাতীয় তড়িৎ অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ, তাদের ভিতরে সর্বদা একটি আকর্ষণ বল কাজ করে, তাই তারা সবসময় কাছে আসার চেষ্টা করে। আমরা বিভিন্ন বিজ্ঞানীদের পরীক্ষা এবং তাদের সিদ্ধান্ত থেকে যে সামগ্রিক পারমাণুর মডেল জানতে পেরেছি, সেটিকে আরেকবার বিবেচনা করি। পরমাণু একটি গোলক, তার কেন্দ্রে রয়েছে একটি ছোট্ট জায়গা যাকে আমরা বলছি নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের ভিতরে সমস্ত প্রোটন এবং নিউট্রন অবস্থান করছে এবং তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলি আবর্তন করে চলেছে বৃত্তাকার কক্ষপথে। এখন প্রোটন অর্থাৎ পজিটিভ নিউক্লিয়াসের মতো অতি ক্ষুদ্র স্থানে এত সংখ্যক ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা বা পজিটিভ কণা উপস্থিত থাকতে পারছে কিভাবে? কারণ যখনই নিউক্লিয়াসের ভিতরে, আমরা নিউক্লিয়াসটাকেই একটু বড় করে দেখছি, ধরে নিলাম এটি আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে এত সংখ্যক পজিটিভ কণা যদি পাশাপাশি থাকে, তাহলে তাদের ভিতরে বিকর্ষণ বল তৈরি হওয়াটাই স্বাভাবিক।
এবং বিকর্ষণ বলের জন্য তারা সবসময় একে অন্যের থেকে দূরে চলে যেতে চাইবে। সেক্ষেত্রে এই ক্ষুদ্র ব্যাসার্ধের নিউক্লিয়াসের ভিতরে পজিটিভ কণাগুলোকে স্থিরভাবে বসে থাকা সম্ভব নয়। এই ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানীরা বলছেন যে এই পজিটিভ তড়িৎগ্রস্ত কণার সাথে নিউক্লিয়াসে নিস্তড়িত কণা নিউট্রনও উপস্থিত রয়েছে এবং এই নিউট্রনের সাথে প্রোটনের অর্থাৎ পজিটিভ তড়িৎগ্রস্ত কণার একটি আধানের আদান প্রদান হচ্ছে। তার ফলে কি হচ্ছে? তার ফলে প্রোটন আধান ছেড়ে দিয়ে নিস্তড়িত হয়ে যাচ্ছে, নিউট্রনে রূপান্তরিত হচ্ছে, নিউট্রন আধান নিয়ে প্রোটনে রূপান্তরিত হচ্ছে এবং এই ঘটনা এত দ্রুত, অর্থাৎ পজিটিভ তড়িৎগ্রস্ত কণা নিস্তড়িত কণা নিউট্রনে পরিণত হচ্ছে এবং নিস্তড়িত কণা নিউট্রন পজিটিভ তড়িৎগ্রস্ত কণায় রূপান্তরিত হচ্ছে এবং এই রূপান্তর এত দ্রুত সংঘটিত হচ্ছে, সম্পন্ন হচ্ছে যে প্রোটন প্রোটন বা পজিটিভ পজিটিভের মধ্যে বিকর্ষণ বল কাজ করার সুযোগ পাচ্ছে না এবং অপরদিকে তাদের ভিতরে একটি নতুন আকর্ষণ বল জন্ম নিচ্ছে এবং এই আকর্ষণ বল এতটাই শক্তিশালী যে সে এই পজিটিভ পজিটিভের বিকর্ষণ বলের অপেক্ষা অনেক বেশি কার্যকরী। তার ফলে একটি প্রোটন আরেকটি প্রোটনের সাথে যে বিকর্ষণ বল এবং তার ফলে তাদের যে দূরে চলে যাওয়ার ঘটনা, সেটি এখানে ঘটছে না এবং তারা এই নিউক্লিয়াসের ক্ষুদ্র পরিসরে আবদ্ধ হয়ে স্থিরভাবে থেকে যাচ্ছে। এই আকর্ষণ বল যেটি নতুনভাবে সৃষ্টি হচ্ছে কার জন্য? প্রোটন এবং নিউট্রনের নিরন্তর রূপান্তরের জন্য। তাকেই বলা হচ্ছে নিউক্লিয় বল। নিউক্লিয় বল বা ইংলিশে বলা হয় নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স। এই নিউক্লিয় বল অত্যন্ত শক্তিশালী একটি বল। এর ক্ষমতা আমরা যে মহাকর্ষীয় বল তার সাথে পরিচিত তার 10⁻40 এত গুণ ভারী। কার তুলনায়? এত গুণ শক্তিশালী। মহাকর্ষীয় বলের তুলনায় নিউক্লিয়ার ফোর্স 10⁻40 গুণ শক্তিশালী, কিন্তু এই বল খুব অল্প পরিসরে কাজ করে। 10⁻⁻15 মিটার, অর্থাৎ খুবই ছোট্ট একটি জায়গার ভিতরেই এটি কাজ করতে পারে। এর বাইরে সাধারণত এর কোনো কার্যকরী ক্ষমতা আমরা খুঁজে পাই না। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরেই নিউক্লিয় বল কাজ করতে পারে, নিউক্লিয়াসের বাইরে সাধারণত এই বল এর কোনো কার্যকরী ক্ষমতা থাকে না। অতএব আজকে আমরা পরমাণুর গঠনের সুস্থিতির ব্যাখ্যা পেলাম বোরের ধারণা থেকে এবং পরমাণুর দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা সম্পর্কে জানলাম এবং বিভিন্ন ধরনের মৌলের পরমাণুর ভিতরে যে সম্পর্ক, আইসোটোপ, আইসোবার, আইসোটোন নিয়ে আলোচনা করলাম। আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমরা জানলাম নিউক্লিয়ার ফোর্স কি বা নিউক্লিয় বল কি এবং তা কোথায় কাজ করে। আমরা পরবর্তী ক্লাসে পরমাণুর ভিতরে ইলেকট্রন বিন্যাস এবং পরমাণুর আয়নীভবন বিভব একটি নতুন বিষয় সম্পর্কে জানব। Thank you for watching. Please subscribe, share and give your valuable comment in the comment section.